বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বপ্ন দেখালেও উল্টো গেল কয়েক মাসে প্রবেশ করেছে আরও 1,13,000। বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের আবাসনের ব্যবস্থা করতে বলেছে জাতিসংঘ। এখন 13 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে নানামুখী চ্যালেঞ্জ এবং ঝুঁকির মুখে বাংলাদেশ। আরাকানের সহিংস পরিস্থিতি, আন্তর্জাতিক ভূ রাজনীতি সহ বিভিন্ন পরিস্থিতি সামাল দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও জটিল হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাসুদুল হক সহকর্মী, তার কাছ থেকে আরও একটু জানার চেষ্টা করি। মাসুদুল হক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন একটু আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথমত হচ্ছে একটা জিনিস আমাদের চোখেও পড়েছে বিভিন্ন জায়গায়, যে রোহিঙ্গারা শুধুমাত্র যে উখিয়া বা কক্সবাজারের সেই জায়গায় সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এবং চট্টগ্রাম শহর তো অবশ্যই, ঢাকাতেও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই সংকটের মধ্যে আবার এতগুলো রোহিঙ্গা ঢুকলো, তাদেরকে আবার আশ্রয় দেওয়ার কথা বিশ্লেষকের কথাও বলেছি। আপনারা খালি চোখে কি দেখেন? জুয়েল, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যেই টেকনাফের উখিয়া, টেকনাফ বিভিন্ন প্রায় 33টি রোহিঙ্গা ক্যাম্পে এই মুহূর্তে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 13 লাখের অধিক। কিন্তু এছাড়া আরও প্রায় কয়েক লাখ আরও বাড়তি রয়েছে, যেগুলো যাদের আসলে বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। এবং 2017 সালে যে রোহিঙ্গা ঢল নেমেছিল প্রায় 8 লাখের মতো, এর আগেও ছিল প্রায় আরও কয়েক লাখ। সব মিলিয়ে এই মুহূর্তে নিবন্ধিত কিন্তু প্রায় 13,000-এর অধিক। এবং 2023 সাল থেকে চলতি বছর পর্যন্ত নতুন করে এসছে প্রায় 1,13,000। এর মধ্যে গেল বছর অর্থাৎ 2024 সালের মে এবং জুনে শেষে প্রায় 50,000-এর অধিক। এর মধ্যে প্রতিদিন কিন্তু রোহিঙ্গারা এদেশে প্রবেশ করছে। কারণ আপনারা জানেন মিয়ানমারে সহ আমাদের যে সীমান্ত রয়েছে রাখাইন রাজ্য, সেখানে জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। সেইখানে সাতু একটি রাজ্য রয়েছে, সেটি ছাড়া পুরো আমাদের দেশের সীমান্ত এবং মিয়ানমারের অনেক রাজ্য সেটি এই মুহূর্তে আরাকান আর্মির আপনার দখলে রয়েছে। সেইখানে যারা রোহিঙ্গারা ছিল সেই সময় জান্তা বাহিনী এবং যারা ছিল তারা রোহিঙ্গাদেরকে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে কিন্তু অংশ নিতে বাধ্য করেছিল। তাই তারা এসব এলাকা দখলে নেওয়ার পর তারা তাদের উপর অত্যাচার আরম্ভ করেছে। যেটি বলা হচ্ছে রোহিঙ্গা যে আসছে, ভবিষ্যতে আরও বড় ধরনের একটি রোহিঙ্গার ঢল আসার সম্ভাবনা রয়েছে, এমনটাই আশঙ্কা করছেন আপনার বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। এই যদি বাস্তবতা হয়, আপনার রিপোর্টেও সেটা দেখলাম, তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে বলে যে আমাদের পুরো বর্ডার সীমান্ত এলাকা একদমই স্ট্রংলি রক্ষিত আছে, সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না? এই কথা কোত্থেকে আসে? সেটি আমি বলি, সেটি হচ্ছে আপনি জানেন যে আমাদের যে সীমান্ত রয়েছে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত, সেটি শুধু নাফ নদী না, সেটি বান্দরবান থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি পথ এবং টেকনাফ, কক্সবাজার, সেই পথে কিন্তু রোহিঙ্গারা নানাভাবে কিন্তু প্রবেশ করছে। যদিও সেখানে আমাদের বিজিবি সদস্যরা, আমাদের যে কোস্টগার্ড, তারা কিন্তু সার্বক্ষণিক তারা টহলে রয়েছেন। এরপরে কিন্তু তারা বিভিন্নভাবে চোরাই পথে অর্থাৎ পাহাড়ি পথ বেয়ে তারা এদেশে প্রবেশ করছে। এই মুহূর্তে টেকনাফের যে 13 লাখের অধিক রোহিঙ্গা রয়েছে বা নতুন করে যারা আসছে, তাদেরকে রাখা হচ্ছে কিন্তু প্রায় কিন্তু ইয়ার বাহিরে অর্থাৎ ক্যাম্পের বাইরে। অনেকে আবার ক্যাম্পের যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে রয়েছে। অর্থাৎ সেখানে একটি মানবিক একটি বিপর্যয়। এবং যদিও বলা হচ্ছে টেকসই প্রত্যাবাসনের কথা যেটি বলা হচ্ছে, সেটি আসলে আদৌ সম্ভব হবে কিনা সেটি নিয়ে রয়েছে সংশয়। এবং যারা এখানে রাজনৈতিক বিশ্লেষক বা সাবেক যারা কূটনীতিক, তাদের যেটি পরামর্শ সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে যখন আলোচনা হয়েছিল, তারা জান্তা সরকারের পাশাপাশি যদি আরাকান আর্মির সাথে তারা যদি একটি আলাপ চালিয়ে যেত, তাহলে হয়তো এটার একটি ভালো একটা ফলাফল আসতে পারত। তবে এই মুহূর্তে যদি সবচেয়ে উদ্বেগের বিষয় সেটি হচ্ছে শুধু টেকনাফ কক্সবাজারের লোক নয়, চট্টগ্রামে যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে। আপনি জানেন চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব মাত্র 3.5 থেকে 4 ঘন্টার পথ। রোহিঙ্গারা বিভিন্ন সময় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাদেরকে নানা অপরাধে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হচ্ছে, নানা অপরাধে চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন হত্যাকাণ্ডে কিন্তু রোহিঙ্গারা অংশগ্রহণ করছে। এবং এই মুহূর্তে আমাদের চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু কিন্তু বিষয়টা নিয়ে একটু ভাবার বিষয় রয়েছে। জুয়েল, জি, সেই জায়গাটায় একদম এরকম মানবিক বিপর্যয়, তার মধ্যে আবার জাতিসংঘের তরফ থেকে বা জাতিসংঘের বাইরে বিভিন্ন যে সংগঠন
তাদের পক্ষ থেকেও কিন্তু অনুদানগুলো কমে যাচ্ছে। সেটা এই জায়গাটায় আসলে সরকারকে অবশ্যই খুব শিগগিরই মনোযোগ দেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ মাসুদুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য।